স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা। আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে তোমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তার সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে নব নব সৃষ্টি, আকাশে সাতটি তারা, চিঠি, আবহমান আর রাধারানী। ব্যাকরণ থেকে থাকবে বাংলা শব্দভাণ্ডার, ভাবার্থ ও সারাংশ, শব্দ ও পদ, বিশ্ববিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা। সহায়ক পাঠ অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে থাকবে কর্ভাস। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 7টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 7 = 7। প্রথম, রচনার ভাষা নির্ভর করে তার লেখকের মানসিকতার ওপর, তার বিষয়বস্তুর ওপর, রচনার সময়কালের ওপর, পাঠকের চাহিদার উপর। উত্তর হবে তার বিষয়বস্তুর ওপর। প্রশ্ন, কামরাঙা লাল মেঘকে কবি তুলনা করেছেন লাল মণিয়ার সাথে, মৃত মণিয়ার সাথে, কেশবতী কন্যার সাথে, লাল বটের সাথে। উত্তর হবে মৃত মণিয়ার সাথে। প্রশ্ন, কবি আবহমান কবিতায় পাঠককে দাঁড়াতে বলেছেন লাউ মাচার পাশে, পুঁই মাচার পাশে, সন্ধ্যার বাতাসে, বাড়ির বারান্দায়। উত্তর হবে লাউ মাচার পাশে। পরের প্রশ্ন, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্ত, ভারতীয় রক্ত, জার্মান রক্ত, মিশরীয় রক্ত। উত্তর হবে কেল্টিক রক্ত। পরের প্রশ্ন, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। উত্তর হবে 10 লক্ষ টাকা। প্রশ্ন, রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিল একটা স্বর্ণমুদ্রা, একটা ছবি, একটা নোট, মানুষের। পরের প্রশ্ন, রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিল একটা স্বর্ণমুদ্রা, একটা ছবি, একটা নোট, মায়ের ওষুধ। হবে একটা নোট। পরের প্রশ্ন, বিশেষের আর এক নাম বিশেষণ, সংজ্ঞা, ব্যাখ্যা না বিশ্লেষণ। হবে সংজ্ঞা। পরের প্রশ্ন, ভ্রমণ শব্দটির অর্থ হলো রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিল একটা স্বর্ণমুদ্রা, একটা ছবি, একটা নোট, মায়ের ওষুধ। হবে একটা নোট। পরের প্রশ্ন, বিশ্বের। পরের প্রশ্ন, রাধারানী ঘর ঝাড়তে। পরের প্রশ্ন, রাধারানী ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিল একটা স্বর্ণমুদ্রা, একটা ছবি, একটা নোট, মায়ের ওষুধ। হবে একটা নোট। পরের প্রশ্ন, বিশেষের আর এক নাম বিশেষণ, সংজ্ঞা, ব্যাখ্যা না বিশ্লেষণ। হবে সংজ্ঞা। পরের প্রশ্ন, ভ্রমণ শব্দটি হলো গুণবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সংজ্ঞাবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য। হবে ক্রিয়াবাচক বিশেষ্য। বলছে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। বাক্যটিতে যেন হলো সংশয়সূচক অব্যয়, সংযোজক অব্যয়, সাদৃশ্যসূচক অব্যয়, আলংকারিক অব্যয়। উত্তর হবে সাদৃশ্যসূচক অব্যয়। পরের প্রশ্ন, 2 থেকে রয়েছে কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, নব নব সৃষ্টি রচনাংশে কোন কোন ভাষাকে লেখক সৈয়দ মুজতবা আলী বলেছেন আত্মনির্ভরশীল। তবে নব নব সৃষ্টি রচনাংশে লেখক প্রাচীন যুগের হিব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত এবং আরবি ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন। প্রশ্ন, কিন্তু বিঘ্ন আছে বহু, কোন কাজে বিঘ্ন আছে? তো লিখবে ভারতবর্ষের, বিশেষত ভারতের নারী সমাজের সার্বিক উন্নয়নের কাজে প্রচুর বিঘ্ন আছে। প্রশ্ন, বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছে? তো লিখবে বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। প্রশ্ন, কবি লাউ মাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন? তো লিখবে কবি লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন কারণ পল্লী বাংলার প্রকৃতি লালিত সহজ সরল জীবনকে সেখানে খুঁজে পাওয়া যায়। পর হচ্ছে হাইকোর্টে মামলায় হেরে যাওয়ার ফলে রাধারানীদের কী অবস্থা হয়েছিল? দেখবে হাইকোর্টে মামলায় হেরে যাওয়ার ফলে ডিক্রি জারি করে রাধারানীদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। প্রশ্ন, কর্ভাসের ট্রেনিংয়ের সময় কখন ছিল? লিখবে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। প্রশ্ন, তদ্ভব শব্দ বলতে আমরা কি বুঝি? তদ্ভব শব্দটির অর্থ হলো তদ, তার, অর্থাৎ মূল ভাষা সংস্কৃত থেকে, ভব অর্থাৎ উদ্ভব বা উৎপন্ন। সংস্কৃত তথা প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দ থেকেই তদ্ভব শব্দের উৎপন্ন হয়েছে। হচ্ছে যৌগিক ক্রিয়া কীভাবে গঠিত হতে? লিখবে ইয়া এতে প্রত্যন্ত অসমাপিকা ক্রিয়াপদের সঙ্গে অন্য একটি ধাতু
যোগ করলে যৌগিক ক্রিয়া গঠিত হয়। যেমন খা যুক্ত ইয়া খাইয়া যুক্ত দেখ বা দেখো, খাইয়া দেখ বা দেখো। তিনি তাকে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 60টি শব্দ উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। প্রসঙ্গ নির্দেশ করে লেখক যা বলেছেন বা বলতে চেয়েছেন তা লেখো। সৈয়দ মুজতবা আলীর মতে রাজনীতি, ধর্ম, সাহিত্য যখনই বাঙালির সত্য, শিব ও সুন্দরের সন্ধান পেয়েছে তখনই তা গ্রহণ করতে চেয়েছে। আর গতানুগতিকতা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে কেউ সেই প্রচেষ্টায় বাধা দিতে গেলে বাঙালি জাতি বিদ্রোহী হয়ে উঠেছে। আবার সেই বিদ্রোহ উজ্জ্বলতায় পরিণত হলে সুন্দরের পূজারী বাঙালিরা তার বিরুদ্ধেও বিদ্রোহ করেছে। আর এই বিদ্রোহে বাঙালি মুসলমানরাও যোগ দিয়েছে। তার কারণ ধর্ম বদলে গেলেও জাতিসত্তা একই থেকে যায়। কিন্তু বিঘ্নও আছে বহু। কোন কোন বিঘ্নের কথা বলা হয়েছে? স্বামী বিবেকানন্দ মিস নোকে যেসব বিঘ্নের কথা বলেছেন তার মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য এদেশের মানুষের দুঃখ, কুসংস্কার, দাসত্ব। মানুষের দারিদ্র্য একটা প্রধান বাধা। জাতিভেদ ও অস্পৃশ্যতা তাদের আলাদা করে রেখেছে। ভয় অথবা ঘৃণা যে কারণেই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। এদের সঙ্গে মিলতে চাইলে শ্বেতাঙ্গরাও তাকে সন্দেহ করতে পারে। এছাড়া গ্রীষ্মপ্রধান জলবায়ু এবং শহরের বাইরে সুখ স্বাচ্ছন্দ্যের অভাবও বাধা হয়ে উঠতে পারে। তাহলে তাকে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 60টি শব্দ উত্তর দাও। প্রশ্নের মান 3। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। কবি বাংলার সন্ধ্যাকে শান্ত, অনুগত, নীল কেন বলেছেন? আকাশের 7টি তারা কবিতায় জীবনানন্দ বাংলার সন্ধ্যা প্রকৃতির এক অসামান্য বর্ণনা দিয়েছেন। বাংলার গ্রামে শহরের মতো কোলাহল নেই। জনজীবন বা জীবনযাত্রা সেখানে শান্ত। তাই গ্রাম বাংলার বুকে সন্ধ্যাও নামে শান্তভাবে। পল্লী বাংলার সন্ধ্যা গ্রামের পরিবেশের সঙ্গে মানানসই। তার চাকচিক্য নেই, আছে স্নিগ্ধতা। তাই সন্ধ্যা অনুগত। সন্ধ্যায় অন্ধকার আর দিনের আলো মিশে যে আবছায়া তৈরি করে তার সঙ্গে গাছপালার সবুজ আভা মিলে সন্ধ্যাকে নীল করে তোলে। কেশুবতী কন্যা যেন এসেছে আকাশে। পংক্তিটি ব্যাখ্যা করো। আকাশের 7টি তারা কবিতায় জীবনানন্দ তার একান্ত নিজস্ব ভঙ্গিতে পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন। সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসে রাতের অন্ধকার। কবির চোখে এভাবেই কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা। 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের 135 শব্দ উত্তর দাও। প্রশ্নের মান 5। খানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। মন্তব্যটির তাৎপর্য গল্পাংশ অবলম্বনে আলোচনা করো। পথ্য সংগ্রহের চেষ্টা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী গল্পাংশে রাধারানীর মা অসুস্থ হয়ে পড়ায় 11 বছরেরও কম বয়সী পিতৃহীন রাধারানীকে মায়ের পথ্য সংগ্রহের জন্য ফুলের মালা গেঁথে তা রথের হাটে বিক্রির জন্য যেতে হয়। সাহায্যকারী প্রতীক। প্রবল বৃষ্টির কারণে মালা বিক্রি না হলে এক প্রতীক তার সাহায্যকারীর ভূমিকায় উপস্থিত হন। তিনি যে শুধু মালাটি কিনে নেন তাই নয়, 4 পয়সা দাম ঠিক হলেও তার বদলে 2টি টাকা দেন। সাহায্য গ্রহণে রাধারানীর সম্মতি। এই ঘটনাটি রাধারানী মেনে নিতে না পারলেও মায়ের কথায় তা গ্রহণ করে। এরপর কাপড় ব্যবসায়ী পদ্মলোচনের মাধ্যমে ওই ব্যক্তির পাঠানো 2টি কাপড়ও রাধারানী বিস্ময়ের সঙ্গে গ্রহণ করে। নোট প্রাপ্তি ও তা ফেরতের চেষ্টা। ঘর ঝাড় দিতে গিয়ে পাওয়া নোটটি সে বা তার মা গ্রহণ করতে পারেনি, কারণ তা ছিল তাদের প্রয়োজনের অতিরিক্ত। তাই নোটটি পাওয়ার পরদিন সেটি ফেরত দেওয়ার জন্য তারা সেই পথিক রূপকিনী কুমার রায়ের অনেক খোঁজ করেছিলেন। তাকে খুঁজে না পেয়ে নোটটি না ভাঙিয়ে তারা তুলে রাখে। ঘটনার তাৎপর্য। এই ঘটনা প্রমাণ করে দারিদ্র রাধারানীর পরিবারের সততা ও নির্লোভ মানসিকতা কেড়ে নিতে পারেনি, বরং লোভকে জয় করার মধ্যে দিয়ে তারা মহান হয়ে উঠেছে। পরে রয়েছে রাধারানী গল্পাংশে পথিক চরিত্রটি আলোচনা করো। পয়েন্ট করবে শুরুর কথা। বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্পাংশের শেষে জানা যায় পথিকের নাম রূপকিনী কুমার। বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়া রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে তার আলাপ। তার চরিত্রে যে বিশেষত্বগুলি আমাদের চোখে পড়ে সেগুলি হলো, পয়েন্ট করবে দয়ালু ও পরোপকারী। পথিকটি বৃষ্টি ভেজা অন্ধকার পিছল পথে রাধারানীকে হাত ধরে বাড়ি পৌঁছে দেয়। রাধারানীর প্রয়োজন ও তার বিক্রি না হওয়া মালার কথা শুনে
পথিক সেই মালাটিও কিনে নেয়। শুধু তাই নয়, মূল্য হিসাবে পয়সার বদলে তাকে টাকা দেয়। রাধারানীর পরার আর কাপড় নেই শুনে পদ্মলোচন সাহার দোকানে কাপড়ের দাম দিয়ে তা রাধারানীকে পৌঁছে দেওয়ার নির্দেশও দিয়ে যায় সেই পথিক। এই সব তার পরোপকারী উদারমন স্বভাবকে স্পষ্ট করে। আত্মপ্রচার বিমুখ রুক্মিণী কুমার উপকার করলেও সে কখনোই তা সরাসরি জানতে দেয়নি। এমনকি রাধারানীদের আর্থিক অবস্থার কথা জানতে পেরে সবার অজান্তেই তার ঘরে নোটখানি রেখে গেছে। বাস্তব বুদ্ধি সম্পন্ন রুক্মিণী কুমার ছিল বাস্তব বুদ্ধি সম্পন্ন, তাই রাধারানীর ঘরে ফেলে যাওয়ার নোটটিকে কেউ যাতে চোরা নোট বলতে না পারে সেজন্য তাতে দাতা ও প্রাপকের নামটি লিখে রেখে যান। 6 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। বর্তমান যুগে ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। আত্মনির্ভরশীল ভাষা কাকে বলে? লেখকের এরকম মনে হওয়ার কারণ কি? আত্মনির্ভরশীল ভাষা লেখক সৈয়দ মুজতবা আলী তার এটা নব হবে নব সৃষ্টি রচনায় বলেছেন যে ভাষার আত্মনির্ভরশীলতার অর্থ ভাষার স্বয়ংসম্পূর্ণতা। সংস্কৃতকে উদাহরণ হিসাবে দেখিয়ে তিনি বলেছেন যে এই ভাষায় কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুকে বোঝানোর জন্য শব্দের প্রয়োজন হলে সংস্কৃত তা নিজের ভাণ্ডারেই সন্ধান করে। প্রয়োজনে এমন কোনো ধাতু বা শব্দকে খুঁজে নিতে চায় যা সামান্য অদল বদল করে বা পুরনো ধাতুর সাহায্যে একটি নতুন শব্দ নির্মাণ করে নেওয়া যায়। তাই সংস্কৃত একটি আত্মনির্ভরশীল ভাষা হয়ে উঠতে পেরেছে। লেখকের এরকম মনে হওয়ার কারণ ভাষার স্বয়ংসম্পূর্ণতা। ভাষার স্বয়ংসম্পূর্ণতায় বা স্বয়ংসম্পূর্ণতা প্রসঙ্গেই লেখক বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষার উল্লেখ করেছেন। অতিরিক্ত শব্দগ্রহণ আধুনিককালের ভাষা ইংরেজি এবং বাংলা অন্যান্য ভাষা থেকে অতিরিক্ত শব্দ গ্রহণ করে নিজের ভাণ্ডারকে সমৃদ্ধ করার ও প্রয়োজন মেটানোর চেষ্টা করে। আরবি ফার্সি শব্দের স্থান লাভ পাঠান মোগল যুগে এইভাবেই বাংলা ভাষায় প্রচুর আরবি ফার্সি শব্দ স্থান লাভ করেছে। বাংলা পরবর্তীকালে ইংরেজি থেকে এবং ইংরেজি মাধ্যমে অন্যান্য ভাষা থেকে শব্দ গ্রহণ করেছে। এই কারণে ইংরেজি ও বাংলা লেখকের মতে স্বয়ংসম্পূর্ণ ভাষা নয়। পরের প্রশ্ন, আকাশে 7টি তারা কবিতায় জীবনানন্দের প্রকৃতিভীতির পরিচয় দাও। কবির প্রকৃতি চেতনা। প্রকৃতিপ্রেমী কবি জীবনানন্দ সন্ধ্যাকালীন রূপসী বাংলার যে সৌন্দর্য দেখেছেন তাই ব্যক্ত করেছেন আকাশে 7টি তারা কবিতায়। দিগন্ত রেখায় বিলীন সূর্য যখন অস্ত যায় তখন তার লাল আভায় আকাশের মেঘ পাকা কামরাঙা ফলের মতো লাল হয়ে ওঠে। কিছুক্ষণ পর সেই মেঘও দিগন্ত রেখায় বিলীন হয়, আকাশে তারা ফুটে ওঠে। দিনরাত্রির সন্ধিক্ষণ এই স্নিগ্ধ সন্ধ্যায় বাংলার প্রকৃতির অপরূপ রূপ পৃথিবীর সব জায়গা থেকে আলাদা। এলোকেশী কন্যা সূর্য অস্ত গেলে যেন এক এলোকেশী মেয়ে দেখা দেয় বাংলার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুল ধীরে ধীরে অন্ধকারের আমেজ নিয়ে আসে বাংলার প্রকৃতির বুকে। হিজল, কাঁঠাল, জাম ইত্যাদি গাছের পাতা ছুঁয়ে নেমে আসা অন্ধকার যেন সেই রূপসীরই চুলের সোহাগ ভরা চুম্বন। সন্ধ্যার রূপ কবি বাংলার সন্ধ্যার রূপ শুধুই চোখেই দেখেনি, গন্ধেও তাকে অনুভব করেছেন। গাছপালা, লতাগুল্ম, ঘাস, ফল, পুকুর, মাছ, হাঁস, মানুষ সব কিছুর গন্ধ মিলে তৈরি হয় বাংলার সন্ধ্যার গন্ধ। কবির মনে হয় এ যেন সেই এলোকেশী কন্যার চুলের স্নিগ্ধ সুবাস। শেষের কথা, এইভাবে গাছপালা, মানুষ, অন্যান্য জীবকে নিয়ে বাংলার যে পরিপূর্ণ প্রকৃতি তার মধ্যেই জীবনানন্দ খুঁজে পেয়েছেন তার রূপসী বাংলাকে। 7 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতাও আরও বেশি, আরও বিস্ময়কর। কর্ভাস গল্প অনুসারে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। দেখেন আমি মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা এখান থেকে পড়ে নেবে বা খাতাতে নোট ডাউন করে নেবে। পয়েন্ট করবে কথা মুখ। পরের পয়েন্ট করবে বাবুয়ের অনন্যতা। পরের পয়েন্ট করবে ম্যালিফাউলের অনন্যতা। পরের পয়েন্ট করবে গ্রিবের অনন্যতা। ভালো করে দেখে নাও। পরের পয়েন্ট করবে অন্যান্য পাখির অনন্যতা। পরের প্রশ্ন রয়েছে কর্ভাসের মানবসুলভ বুদ্ধির পরিচয় কোন কোন ঘটনায় পাওয়া যায় লেখো। ঘটনার উল্লেখ। পয়েন্টটা দেখে নাও। পয়েন্ট করবে কর্ভাস ও নিউটন। পরের পয়েন্ট করবে শিখন ক্ষমতা। পরের পয়েন্ট করবে শঙ্কুকে সাহায্য। পরের পয়েন্ট করবে
আগারসের প্রতি আচরণ। পরে তোমাদের রয়েছে 8 দাগে, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5। অন্ন চাই, ভাব সম্প্রসারণ করো। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। অমর জাতির সার্বিক উন্নতি ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না। শ্রেণী বৈষম্যমূলক সমাজে মানুষের ক্ষুধার অবসান হয়নি আজও। অভাব আর অসুখের নিত্য যুগলবন্দিতে যন্ত্রণাকাতর এখনও বৃহত্তর মানব সমাজ। সের কোনো পুঁথি নির্ভর অনুশীলন নয় পরমার্থিক চেতনার মোড়কে সব কিছুকে ঢেকে রাখার চেষ্টাও, পরিবর্তে নিরন্ন মানুষের মুখে তুলে দেওয়া হোক অন্ন। যেহেতু ক্ষুধার রাজে পৃথিবী গদ্যময়, তাই মানুষের বেঁচে থাকার মূল চাহিদা আগে পূরিত হোক। আলোকিত ছন্দময় অভিব্যক্তিতে উদ্ভাসিত হোক মানব জীবন। বেঁচে থাকার জন্য পাক মুক্ত বাতাস। দীর্ঘায়িত হোক মানুষের জীবন। আর এই সবের মধ্যে দিয়ে মনুষ্যত্বের প্রতিষ্ঠা ঘটাক, কারণ মানুষের আত্মপ্রতিষ্ঠায় জাতির উন্নতি সুনিশ্চিত করে, মানবতাকে অভ্রান্ত করে তোলে। মানবজাতির বঞ্চনা নয়, তার পরিপূর্ণতাই তাই সকলের আকাঙ্ক্ষিত। পরে হচ্ছে প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। তোমাদের কিন্তু প্রথমে রচনাটা পড়তে হবে, যে প্রদত্ত রচনা দেওয়া রয়েছে সেটা পড়ে নিয়ে তার সারাংশ কিন্তু লিখতে হবে। উত্তর দেখে নাও। সৃষ্টির শুরুতে অসহায় মানুষ বেঁচে থাকার তাগিদেই সমাজবদ্ধ হয়েছিল। তখন সে সকলকে নিয়ে বাঁচত। সত্য সুন্দরে তার আস্থা ছিল। স্নেহ ভালোবাসায় আনন্দময় জীবনের স্বাদ সে পেয়েছিল। কিন্তু আস্তে আস্তে তার মধ্যে ভেদ বুদ্ধি তৈরি হয়েছে। আত্মকেন্দ্রিক জীবনে মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে মানুষ স্বার্থপর হয়ে উঠেছে। পরের ভাব সম্প্রসারণ তোমাদের রয়েছে, সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বিশ্বভুবনে অন্য সমস্ত জীবের তুলনায় মানুষ যে শ্রেষ্ঠ, সে বিষয়ে আজ আর সন্দেহের অবকাশ মাত্র নেই। মানুষ তার বুদ্ধি, প্রজ্ঞা ও হৃদয়কে সঙ্গে নিয়ে বিশ্ব প্রকৃতির নিয়মকে কাজে লাগিয়ে ব্রতী হয়েছে তাকে নবরূপে নব সাজাতে। কিন্তু এরই বিপরীতে মানুষ কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে নিজেদের মধ্যে গড়ে তুলেছে বিভেদ বৈষম্যের পাঁচিল। জীর্ণ সংস্কারের বলে ও ভ্রান্ত বিশ্বাসের তাড়নায় এক শ্রেণীর মানুষ কিছু মানুষকে হীন দৃষ্টিতে দেখে অবহেলা করে। কিন্তু এই পৃথিবীর সকল মানুষই মানুষ হিসাবে সমান মর্যাদার অধিকারী। ধর্ম, বর্ণ, ভাষা, দেশকালের সীমার ঊর্ধ্বে থাকা মনুষ্যত্বই মানুষের শ্রেষ্ঠ পরিচয়। এমনকি বিশ্ব দেবতার থাকা বা না থাকাটাও নির্ভর করে মানুষের অস্তিত্বের ওপর, মানুষের ভাবনার ওপর। কেননা মানুষেরই চেতনার রঙে চুনিরাঙা হয়ে ওঠে, গোলাপ হয় সুন্দর। এই কারণেই পৃথিবীতে একজন মানুষ শেষ পর্যন্ত বিবেচিত হয় তার মনুষ্যত্বের দ্বারাই। এই পৃথিবীতে মানুষ এবং মনুষ্যত্বই তাই একমাত্র সত্য এবং শাশ্বত। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।